প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় ব্রিটেন সফরের শেষ দিন ছিল আজ। দ্বিপাক্ষিক সম্পর্ক, রাশিয়া ইউক্রেন ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে। তবে যে বিষয়টি অনেকে দৃষ্টি কেড়েছে সেটি হলো লন্ডনের মেয়র সাদিক খান সম্পর্কে তার একটি মন্তব্য। প্রেসিডেন্ট স্পষ্ট করে রিপোর্টারদের জানিয়েছেন, এই সফরে সাদিক খানকে চোখের সামনে দেখতে চাননি তিনি। শিকাগোর মেয়রের সাথে সাদিক খানকে তুলনা করে অপরাধ ও অভিবাসী নিয়ন্ত্রণে দুজনই অযোগ্য বলে মনে করেন প্রেসিডেন্ট, এবং তাদের দুজনের এই বাহাসটা অনেক পুরনো। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেয়র সাদিক খান দুজনেই দুজনের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, এবং সবশেষ এই সফরে সেটির কিছুটা রেশ থেকে গেল। একই সময়ে প্রেসিডেন্ট মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোরান মামদানি সম্পর্কেও। মামদানি বলে রেখেছেন, যুদ্ধাপরাধী হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পরোয়ানা অনুযায়ী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে মেয়র নির্বাচনের পর তাকে গ্রেপ্তার করবে এনওয়াইপিডি। এমন কিছু ঘটলে ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে ট্রাম্পের আলোচিত সফরের সময় ব্রিটেন দৃষ্টি আকর্ষণ করেছে আরেকটি বিষয়ে। লেবার পার্টির পদত্যাগী মিনিস্টার টিউলিপ সিদ্দিকিকে নিয়ে বেশ ভালো বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কারণ ব্রিটেনের দৈনিক পত্রিকা এক্সপ্রেস সংবাদ প্রচার করেছে, টিউলিপ বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ যেটি এনআইডি সেটি দেয়া হয়নি এবং পাসপোর্টও দেওয়া হয়নি। কিন্তু ঢাকার কর্মকর্তারা যে নথি পেয়েছেন তা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ঢাকার কর্মকর্তারা খুঁজে পেয়েছেন লন্ডনে 2001 সালের সেপ্টেম্বর মাসে টিউলিপ সিদ্দিকের নামে একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। তখন তার বয়স ছিল 19 বছর। এছাড়া 2011 সালে জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছিল। এদিকে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী কোন একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। অনেকটা ইউরোপের নেটোর মতো একটি চুক্তি তারা করেছে। এই দুই দেশের একটি দেশে রয়েছে অর্থ, অন্য দেশে রয়েছে পারমাণবিক বোমা। দুইয়ে মিলে বিশ্বের নতুন কোন শক্তির রূপরেখা তৈরি হয় কিনা তা বিশ্লেষণ করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে। পাশাপাশি ইসরায়েলের সাথে এখন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে ভারত। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত একটি খবরও বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইমারাতে ইসলামিয়া তথা তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় 7 জন আলেম। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ ও মত বিনিময় করবেন তারা। বুধবার সকালে আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। কেন হঠাৎ করে তালেবানে যেতে হলো তাদের, সেসব বিষয়গুলো নিয়েও আলোচনা করব TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং ASAL-এর ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, নিঃসন্দেহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রাজকীয় সফর হয়েছে ব্রিটেনে, বলা হচ্ছিল যে ব্রিটেন তাদের ইতিহাসে এতটা আদর, আপ্যায়ন, আতিথেয়তা, গুরুত্ব সবকিছু মিলে অন্য কোনো রাষ্ট্রপ্রধানকে দেননি। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছিলেন তার জীবনের সর্বোচ্চ অর্জনগুলোর একটা এই সফর। দ্বিতীয়বারের মতো তিনি সস্ত্রীক গেলেন। এর আগে 2019 সালে একবার গিয়েছিলেন। রাজকীয় আদর আপ্যায়নের বহু চিত্র আমরা দেখেছি। সবশেষ তিনি সাদিক খানকে নিয়ে কথা বলছেন, অর্থাৎ যার অতিথি হলেন তাদেরই মেয়রকে নিয়ে তিনি কথা বলছিলেন যে তাকে আমি না করেছি আসার জন্য, অর্থাৎ আমার কারণেই তিনি আসেননি। সাদিক খানের উপরে একটু করে যদি আগেই, সাদিক খানের উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের এত ক্ষোভ কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প মানে ইউকে সফর করেছে, এটা খুব ভালো কথা। মানে তাকে রাজকীয় সম্বর্ধনা দিয়েছে, সেটারও আমি মনে করি ভালো। কারণ আমরা যদি মনে করি যে আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে তাকে এতটা সম্মান দেখিয়েছে, এটা তো আমার
কোনো আপত্তি নেই, আমি বরং মনে করি এটা আমাদের জন্য ভালো। কিন্তু তার পাশাপাশি যে অন্যান্য ঘটনাগুলো ঘটেছে সেগুলি অবশ্যই আমাদের দৃষ্টি এড়ায়নি। যেমন প্রথমত হচ্ছে এটা রাজ পরিবার থেকে তাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু ব্রিটেনের যে সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মানুষ, তারা তাদের যে বিক্ষোভ, তাদের যে ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে, সেটাও কিন্তু আমরা এড়িয়ে গেলে চলবে না। এবং সেটা, এই ক্ষোভটা যাতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি মোকাবেলা করতে না হয়, এই জন্য মূল অনুষ্ঠানগুলি করা হয়েছে উইন্ডসরে, না কেন লন্ডনে সে অর্থে এতটা করা হয়নি। সেখানে উইন্ডসরের যে প্যালেস, সেখানে প্রজেকশন দিয়ে এপস্টাইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ছবি, এগুলি দেখানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে গাজা নীতি, তা ইউক্রাইন নীতি, এসব ব্যাপারেও প্রচুর মানুষ বিক্ষোভ করেছে। এখন এইগুলি জনগণের যে ইয়েটা আর কি অভিব্যক্তি, সেটাও আমরা কিছুটা দেখলাম, মানে একতরফা না আর কি জিনিসটা। ডোনাল্ড ট্রাম্পের প্রতি শুধুই ভালোবাসা এমন না। এখন আছি সাদেক খানের ব্যাপারটাতে। আপনি প্রারম্ভিক বক্তব্যে নিজেই বলেছেন সাদেক খানের ব্যাপারে তার যে অ্যালার্জি, এটা তো নতুন কিছু ব্যাপার না। অনেক দিন ধরে তিনি বলছেন যে তিনি একজন ওয়ার্স্ট একজন মেয়র এবং সবচেয়ে তার রেকর্ড খারাপ। এখন দেখুন, এই ব্যাপারে আমি যেটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, লন্ডনের লোকজন যদি সাদেক খানকে ভালো মেয়র মনে করে, তাকে ভোট দিয়ে পাস করায়, তাহলে এটা ডোনাল্ড ট্রাম্পের এই ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত না, আমি মনে করি। এটা আসলে উনি তো নিউ ইয়র্কের মেয়র নয়, উনি তো শিকাগোর মেয়র নয়, উনি তো লস অ্যাঞ্জেলেসের মেয়র নয়, কিংবা ওয়াশিংটন ডিসির নয়, তিনি লন্ডনের মেয়র। তিনি আরেকটি দেশের আরেকটি জনগণের প্রতিনিধিত্ব করছেন। তাকে নিয়ে মন্তব্য করা কিংবা তাকে এই ধরনের আক্রমণ করা, তাও আবার সমান হলেও একটা বিষয় ছিল। তিনি যদি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে কমেন্টস করতেন, সেটিও অনেকটুকু যায়। একজন প্রেসিডেন্ট, বিশ্বের সর্বোচ্চ শক্তির দেশের প্রেসিডেন্ট মন্তব্য করছেন একজন মেয়রকে নিয়ে, সেটি বা কূটনীতিতে কেমন দেখায়? এই কথাটাই তো আমি বললাম যে আসলে লন্ডনের মানুষ যদি তাকে ভোট দিয়ে পাস করায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে মন্তব্য করাই অশোভন। কারণ এটা লন্ডনের ব্যাপার, এটা অন্য দেশের মানুষ। এবং তিনি যদি এতটাই হতেন, মানে অপরাগ, মানে খুবই ব্যর্থ একজন মেয়র হতেন, তাহলে এটা পপুলারলি তিনি পাস করে যেতেন না। তবে এটার পিছনে কিছু আন্ডারলাইন কারণ রয়েছে, সেটা প্রকাশ্যে আমরা আন্দাজ করতে পারি, প্রমাণ তো করা যাবে না। তবে ডেফিনেটলি এটার সাথে যে জোহরান মামদানির কথা আপনি তুললেন, এই জিনিসগুলো তো একসূত্রে গাঁথা। কারণ দুইজন মানুষই ধর্মীয় ভাবে মুসলিম, কিন্তু তারা মুসলমান পরিচয় মেয়র হচ্ছেন না, দুজনের একজন হতে যাচ্ছেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস যদি আমরা দেখি, তার কিছুটা তো অ্যালার্জি রয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে বলেছেন ইসলাম হেটস আস, এই জাতীয় ব্যাপার। তিনি প্রথম দাগে প্রেসিডেন্ট হওয়ার পরে 7টা মুসলিম দেশের ট্রাভেল ব্যান দিয়েছিলেন। এবারও অনেক ধরনের পলিসি থেকে জিনিসগুলি দৃশ্যমান। সুতরাং 2 দিয়ে 4 মিলালে মনে হয় যেন তার কোথায় যেন একটা একসূত্রিতা রয়েছে। এবং এই দুজন, অর্থাৎ আপনি যাদের কথা বলছিলেন, সাদিক খান এবং জোরান মামদানি, দুজনেই বলছেন গাজায় জেনোসাইড চলছে। তারাও কিন্তু দুজনেই এই বিষয়ে একমত এবং ভয়েস রেজ করছে তারা। এইসব ব্যাপারেই তার যে অ্যালার্জিটা। আদারওয়াইজ আরো যদি বলা যায়, গাজার ব্যাপারে অনেক দেশের মেয়ররাই অনেক কথা বলছে। এমনকি আপনি যে স্পেনের কথা ধরেন, তারা প্যালেস্টাইনকে ইদানিং স্বীকৃতি দিল। আরো অনেক দেশ, ইউরোপিয়ান দেশ স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইনকে দেশ হিসাবে। তাতে করে কি ডোনাল্ড ট্রাম্প কোনো বিরূপ মন্তব্য করেছে তাদের ব্যাপারে, যে কিভাবে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়? সেসব ব্যাপারে তো কিছু বলছে না। তো এখানে যে তার একটা বায়াস আছে, জিনিসটা তো দৃশ্যমান, তাই না? তারা দুজন যে গাজার বিরুদ্ধে তো শুধু ওই মানে শুধু সাদিক খান এবং জোহরান মামদানি না, পৃথিবীর 144টা দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে দেশ হিসাবে। 144টা দেশকে তো ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করছেন সেইভাবে। এর মানে হচ্ছে যে তার যে ইয়েটা আর কি, সমালোচনাটা, এটার মধ্যে এক ধরনের একটা বায়াস রয়েছে। এটা আমার দৃষ্টিতে তাই মনে হয়। ওকে, আমি একটু মোহাম্মদ করিম চৌধুরী আপনার কাছে যেতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে, প্রেসিডেন্ট সাদিক খানের পাশাপাশি জোরান মামদানি, অর্থাৎ আপনার সিটির মেয়র প্রার্থীর কথা বলছিলেন, মামদানি বলে রেখেছেন যে তিনি মেয়র হলে যদি নেতানিয়াহু আসে তাহলে তাকে গ্রেপ্তার করবেন, এনওপিডি কে বলবেন গ্রেপ্তার করতে, যেহেতু তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের। আজকে সকালেই জাতিসংঘের সামনে বর্তমান মেয়র এরিক অ্যাডামস
তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন জাতিসংঘের নিরাপত্তা নিয়ে, আমি নিজেও গিয়েছিলাম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে নেতানিয়াহুকে আপনি গ্রেফতার করবেন কিনা। তিনি উত্তর দিয়েছিলেন, নেতানিয়াহু আমার গেস্ট, তিনি আমার অতিথি, তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতিসংঘে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসেন, এমন কোনো রেকলেস কাজ করার তো প্রশ্ন আসে না, উল্টো আমি তার সাথে দেখা করব, সাক্ষাৎ করব। মামদানি যে প্রেক্ষাপটে বলছেন এবং তার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প আজকে প্রতিক্রিয়া জানিয়েছেন, মামদানি কি মেয়র নির্বাচিত হলে পারবেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে? এটি কি সম্ভব? যে এর আগে তো গাদ্দাফি থেকে শুরু করে আরো অনেক নেতারাই এই জাতিসংঘে এসেছেন, জাতিসংঘে তো আসবেন নেতারা, নিষিদ্ধরাও আসবেন, প্রসিদ্ধরাও আসবেন, সবাই আসবেন। মামদানি কি জনপ্রিয়তার জন্য এই কথা বলছেন, নাকি আসলেই তিনি চেষ্টা করবেন আমেরিকাতে নেতানিয়াহু কিংবা ইসরায়েলের যে কোনো প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার? দেখুন, মামদানির একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কার্যকর করার ক্ষমতা কতটুকু সেটা প্রশ্নের বিষয়। একজন লোকাল মেয়র আন্তর্জাতিক আইনের যে নিয়মানুবর্তিতা, যে রুলস অফ প্রসিডিউর, সেই ক্ষেত্রে আমার জানা তিনি সেটা করতে পারেন না, পারবেন না। কারণ এটা ফেডারেল গভর্নমেন্টের স্টেট টু স্টেট এনফোর্সমেন্ট চুক্তি রয়েছে এবং সেই ক্ষেত্রে এটা ফেডারেল গভর্নমেন্টের দায়িত্বে পড়ে সেটা আন্তর্জাতিক অপরাধ আইনের সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই অর্ডারটা তারা কিভাবে এক্সিকিউট করবেন, কতটুকু করবেন। মামদানি এটা সম্ভবত একটু আবেগের বসেই সেটা বলেছেন এবং করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে আইনগতভাবে। আমি আইনজ্ঞ নয়, তবে এই ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের যে শক্তিশালী হাত রয়েছে সেই তুলনায় একজন সিটি মেয়রের ক্ষমতা, আপনি জানেন যে এখানে অ্যারেস্ট করলে তাকে কি হবে। আর একটা কথা আপনি নিজের শুরুতেই বলেছেন যে এখানে কূটনৈতিক ইমিউনিটিটা, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদের প্রতিনিধিরা আসেন। সেই ক্ষেত্রে সেই আলোকে আপনি একজন বিদেশি অতিথিকে এখানে গ্রেফতার করবেন, কেননা আপনার নিজের সিটিতে ইউএন হেডকোয়ার্টার। দ্যাটস টু সাইডিশ। আমার মনে হয় না এই ক্ষেত্রে উনি এই আবেগাপ্লুপ্ত হয়ে সেটা বলেছেন বলেই আমার ধারণা। He can provide us with the real explanation. I think this is just politics. It will never be realized that way. আপনার কোথায় আসে? আর দেখুন, আমি একটু অ্যাড করতে চাই সাদিক খানের সাথে। সাদিক খান 2005 থেকে 2015 পর্যন্ত সেখানকার এমপি ছিলেন। মিনিস্টারিয়াল পাওয়ারও তিনি এক্সারসাইজ করেছেন। তিনি একমাত্র লন্ডন সিটির মেয়র যিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। 2016 সাল থেকে এখন পর্যন্ত তিনি মেয়র। জনপ্রিয়তার দিক থেকে সারা দেশে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও অপরাধ প্রবণতা, ট্রান্সপোর্টেশন, অর্থনৈতিক এবং বেকারত্ব এইসব বিষয় নিয়ে তার কিছুটা জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। কিন্তু এটা সত্য, তার সাথে টাক্কা দেওয়ার মতো দুইটা প্রধান দলের মাঝে কারোই নেই। অতএব সেই ক্ষেত্রে মেয়র সাদিক খানকে, স্যার সাদিক খান, তিনি স্যার উপাধি পেয়েছেন তার কার্যক্রমের কারণে, তার সফলতার কারণে, রাষ্ট্রচিন্তার কারণে। দেখেন, ব্রিটিশ স্যার উপাধিটা এত সোজা না, কিন্তু আমাদের এখানে অনেকেই আমরা স্যার বলে থাকি, স্যার পেয়ে থাকি, কিন্তু ব্রিটিশ স্যার উপাধিটা একটু ভিন্নতর টাইটেল, অনেক যোগ্যতার দরকার হয়ে পড়ে। সেই লোককে নিয়ে যখন একজন অথর্ব, আমি আমাদের প্রেসিডেন্টের কথা বলছি, একটা আন্তর্জাতিক নিয়ম নীতি কার্টিসি যেগুলো, সেগুলো ভঙ্গ করে উনি ওনার ফিরতি প্লেনে উঠেই বলছেন যে I blocked him not to attend any kind of গভর্নমেন্টের যে অনুষ্ঠান। First of all, who has the authority to ban Sir Sadiq Khan? It is the British government who is the host of this, who is the sponsor of this program. আপনি বুঝতে পারছেন, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু হোস্ট। তিনি তো পেরেছেন 160 জনের মতো সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল এবং রবার্ট অনেকে এমন ছিলেন যাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প মামলা করেছেন, বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নালের মালিক, তিনিও ছিলেন, তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মামলা আছে। কিন্তু সাদিক খানকে তো তিনি পেরেছেন, তিনি তো হোস্ট কান্ট্রিকে বলে সেটি করতে পেরেছেন। একটু অপেক্ষা করতে হবে জুয়েল ভাই। হোস্ট কান্ট্রি কি কোনো স্টেটমেন্ট দিয়েছে যে ডিউ টু দ্য রিকোয়েস্ট অর অর্ডার দেন
from the US president, না our দিলেও chief তো guest. তাকে দাওয়াত না দেওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি লন্ডনের অবশ্যই মেয়র। দাওয়াত দিয়েছে, আমরা যেটা জানি না সেটা নিয়ে হলো যে সমস্যা। পত্রিকায় বা মিডিয়া যেটা বলছে জি। সেখানকার দেখুন ব্রিটিশ কার্টেসিটা এত সুন্দর, সেখানে রাজনীতিটা আমাদের দেশের মতো এখানে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির মতো নয়। সেখানে হয়তো সাদিক খান বিভিন্ন কারণে মুখামুখি হতে চাননি, সে নিজেই আসে, কিন্তু ব্রিটিশ রাজ পরিবার তার নিজ সিটির মেয়রকে দাওয়াত দিবে না, বিকজ দেয়ার চিফ গেস্ট সেড সো। I do not believe that way. British politics is not that shallow politics. আপনাকে আমি এটা বলবো। ওকে, They know the decorum, এই they know the প্রশ্নটা politics. থেকে আমি একটা প্রশ্ন একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামানের কাছে যেতে চাই। ব্রিটিশ পলিটিক্স এত সহজ নয়। এই ব্রিটিশ পলিটিশিয়ানরা, যেটি ব্রিটেনের পত্রিকা এক্সপ্রেস বলছে, তারা কিয়ার স্টারমার সরকার টিউলিপ সিদ্দিকীকে নিয়ে বেশ বিপাকে আছে। শুধুমাত্র মন্ত্রিত্ব গিয়েই সেখানে ক্ষান্ত হচ্ছে না, বাংলাদেশ সরকারের নানা তৎপরতা, ব্রিটিশ সরকারের তৎপরতা, সবকিছু মিলে টিউলিপ সিদ্দিকীর নানা অনিয়ম, একটার পর একটা অনিয়ম উঠে আসার প্রেক্ষিতে বলা হচ্ছে যে ব্রিটেন সরকার বিপাকে আছে। আসলে কি বিপাকে আছে, নাকি এটি আসলে বাংলাদেশ মনে করছে বিপাকে আছে, মিডিয়া, কোন মিডিয়া মনে করছে বিপাকে আছে? না দেখুন, ধন্যবাদ। এটা হচ্ছে কি, এইখানে যে সংবাদটা সেটা কিন্তু ব্রিটিশ নিউজ পেপারের যে ইয়েতে কাটিং এ দেখাচ্ছে যে কিয়ার স্টারমার কিছুটা এম্বারেসড অথবা একটু সমস্যায় রয়েছে। জি, আমরাও কাটিংটা দেখাতে পারি। জি, 3 নম্বর ছবিটা আমরা একটু চালালে আমরা অনেকটু পরিষ্কার হবে যে তাদের পত্রিকায় তারা এই কথাটাই বলছে। জি জি, এটা একটু বড় করে দেখাই। সেই কথাটা আমি বললাম, তাই না, যে নিউ নাইটমেয়ার ফর, তাই না, স্টারমার। তা নিউ নাইটমেয়ার তো দুঃস্বপ্নই। তাহলে এটা যেটা হচ্ছে, দুঃস্বপ্নটা আমার দৃষ্টিতে এই কারণে যে একজন মানে মন্ত্রী এই দেশের, তিনি স্টেটমেন্ট দিয়ে অস্বীকার করেছেন যে তার অন্য কোন দেশের নাগরিকত্ব রয়েছে। এরকম মিথ্যাচার করার কারণে, আর ওই দেশের আইনটা আমার অতটা জানা নেই, ব্রিটিশ আইন, যে একজন দ্বৈত নাগরিক হয়েও সেই দেশের মন্ত্রিত্ব করতে পারেন কিনা, এটা কিন্তু অন্য প্রশ্ন। হ্যাঁ, কিন্তু তারা ডেফিনেটলি সঠিক কারণে তারা এম্বারেস, যে একজন মন্ত্রী যদি এরকম মিথ্যাচার করে তাহলে এটা তো খারাপ দেখা। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের তথ্য বলছে যে তার এনআইডি আছে, পাসপোর্ট রয়েছে। আমার মতে এইটা কিন্তু এক অর্থে বাংলাদেশের যত রাজনীতিবিদ রয়েছে তাদের প্রত্যেকেই যদি এরকম ভাবে আপনি ইনভেস্টিগেট করেন, অনেকেরই দ্বৈত নাগরিকত্ব বেরিয়ে আসবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইউনিট সরকারের বলেন, অনেকেরই। সুতরাং এটা হচ্ছে একটা প্যান্ডোরাস বক্স খোলা হবে। কিন্তু এটা কথা না, কথাটা হচ্ছে এটা তিনি মিথ্যাচার করছেন কিনা। যেমন বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন। সুতরাং টিউলিপের দিকের ক্ষেত্রে আমার কাছে যেটা ভুল মনে হচ্ছে, তার দ্বৈত নাগরিকত্ব থাকলে ব্রিটিশ আইনটা কি বলে তার প্রেক্ষিতে তাকে সঠিক কথাটা বলা উচিত ছিল, যে আমার আসলে বাংলাদেশি কি বলে পাসপোর্ট আছে, এনআইডি আছে। এটা যদি বার হয়ে থাকে ব্রিটিশ মানে ব্রিটেনে হওয়ার জন্য, মন্ত্রী বা এমপি হওয়ার জন্য, তাহলে তার এই জিনিসটা খোলাসা করে আগে বলা উচিত ছিল এবং মন্ত্রিত্ব গ্রহণ করা উচিত হয়নি। এখানে মিথ্যাচার করে থাকলে ডেফিনেটলি এটা একটা এম্বারেসমেন্ট আমি মনে করি। জি, করিম চৌধুরী, আপনার কাছে একটু জানি যে কেন আসলে টিউলিপ সিদ্দিককে মিথ্যাচার করতে হলো, এবং 2017 সালের দিকে তিনি একবার যখনই একজন আইনজীবীকে বন্দী করে রাখার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি খুব রিয়েক্ট করে বলছিলেন, তুমি জানো আমি কে? আমি একজন ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি না, আমাকে কেন এই প্রশ্ন করছো? তিনি বেশ জোরালো কণ্ঠে সেটি বলেছিলেন। টিউলিপ সিদ্দিকী কি এই ইস্যুটাতে, অর্থাৎ তার খালা, তার মা, তাদের রাজনীতির মধ্যে জড়িয়ে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অনেক বড় ক্ষতি করে ফেললেন, নাকি তার মধ্যেও আসলে সেই অপরাধ কিংবা সে অনৈতিকতা, ইমেচুরিটি, সেই বিষয়গুলো অনেক বড় হয়ে কাজ করেছে? কোনটি আপনার কাছে মনে হচ্ছে? মা খালার আসলে অপরাধের জেরটাকে টানতে হচ্ছে, নাকি তার মধ্যে অপরাধ প্রবণতা ছিল? দুটোই। তার ভিতরে যেমন অপরাধ প্রবণতা আছে, তেমনি তার মা খালার অপরাধকে সে স্বীকৃতি দিয়েছে, অপরাধের অংশীদারিত্ব নিয়েছে, অংশীদার হয়েছে মা খালার অপরাধের। দেখুন, আমরা যখন এদেশের সিটিজেন, তখন আমরা যখন আমাদের কতগুলো প্রশ্নপত্রের জবাব দিতে হয়, সরকারি চাকরি বাকরি, এমনকি স্কুলে যাচ্ছে, আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান, রেগুলার স্কুলে ভর্তি হতে যান, আপনাকে কোনো কিছু ডিসিভ করা ঠিক না। মিসলিডিং ইনফরমেশন, ফলস অথবা ডিসিভ করা, সত্য গোপন রাখা কোনো অবস্থায় ঠিক না। আপনি উদাহরণ দিয়েছেন সাংবাদিকদের
যখন সাংবাদিকরা চেষ্টা করতেছিল, খুব ধমকের সুরে তিনি বলেছিলেন, ডু ইউ নো আই এম এ ব্রিটিশ এমপি, আই এম নট এ বাংলাদেশ। খুব প্রাউডলি বলেছে। এই নির্লস, অথর্ব, এরকম একটা লোক আমরা যদি মনে করি যে ব্রিটিশ এমপি হওয়ার যোগ্যতা রাখে, সে ব্রিটিশ রাজনীতির সাথে জড়িত, কিন্তু তার অতটুকু কমন সেন্স হয় নাই, আমার সম্ভবত, আমার ধারণা এটা তার পারিবারিক শিক্ষা থেকেই সে এই জাতীয় জিনিসটা পেয়েছে, এবং তার পরিবারের, তার রক্তের মাঝেই অপরাধ প্রবণতা জড়িত। অথচ দুঃখজনক যে একটা সময় আমরা আসলে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে দলমতের ঊর্ধ্বে উঠে গর্ব করার মতো একটা অবস্থা ছিল যে আমাদেরই একজন মেয়ে, আমাদের একজন কন্যা, তিনি ব্রিটেনের সরকারের মন্ত্রী, বাংলাদেশি ব্রিটিশ সিটিজেন রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। আমরা সবাইকেই স্বাগত জানিয়েছি, তারা আমাদের দেশকে, বাংলাদেশকে উজ্জ্বল করেছে সারা বিশ্বের মধ্যে। কিন্তু এই যে মিথ্যা কথা বলে, তার নাগরিকত্ব তো সে মিথ্যা কথা বলেছে ব্রিটিশ সরকারের কাছে, ব্রিটিশ জনগণের কাছে, তার কনস্টিটিউয়েন্সির কাছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো তার নাগরিকত্ব, ন্যাশনাল আইডি, সিটিজেনশিপ, পাসপোর্ট সে গ্রহণ করেছে দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং সেই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে। এটা সম্ভবত অনেক বড় একটা ট্র্যাজেডি আমাদের জন্য, যে আমরা যাদেরকে নিয়ে একসময় গর্ব করি, পরবর্তীতে আবার তাদেরই অনেক কিছু বের হয়ে আসে যে তাদেরকে নিয়ে আমাদের লজ্জা পেতে হয়। হয়তো টিউলিপ সিদ্দিকের ব্যাপারে এই ধরনের বিষয়গুলো সামনের দিনে আর কি কি আসে আমরা ঠিক জানি না। তবে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে আমরা অন্যান্য ইস্যুতে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আলোচনায় ফিরতে চাই। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তিটি হয়েছে, অর্থাৎ এক দেশের আক্রমণকে অন্য দেশের আক্রমণ হিসেবে তারা ট্রিট করবে, যেটি ইউরোপে আমরা দেখেছি ন্যাটো যেটি বলছিল যে ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করা হলে পুরো ইউরোপের উপর আক্রমণ হিসেবে সেটিকে ধরা হবে। পাকিস্তান এবং সৌদি আরবের এই চুক্তির পিছনে হঠাৎ করে কেন দরকার হলো? ইসরায়েলের কাতার হামলা কি এখানে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করেছে, নিয়ামক হিসেবে কাজ করেছে, নাকি আসলে আগে থেকে যে গুজবটি ছিল পাকিস্তানের পারমাণবিক শক্তির পিছনে অর্থায়ন করেছিল সৌদি আরব, তাই সৌদি আরব এখন চাচ্ছে যে তোমার পিছনে যেহেতু আমরা অর্থায়ন করেছি, আসো প্রকাশ্যে আসো, ডিল করে আমার নিরাপত্তা তুমি দিবা? আসলে কোথায় ইকুয়েশনটা কাজ করছে? জি দেখুন, এই সংবাদটা কিন্তু খুব গুরুত্ব বহন করে আমার দৃষ্টিতে অনেক কারণে। প্রথমত হচ্ছে এই জাতীয় সামরিক চুক্তি পৃথিবীতে খুব বেশি নেই। নেটোতে রয়েছে, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ নিজের উপর আক্রমণ বলে বিবেচনা করবে। সেইখানে সৌদি আরব এবং পাকিস্তান একজন আরেকজনকে মানে রক্ষা করার জন্য যে চুক্তিটা করেছে, এটার গুরুত্ব আমার দৃষ্টিতে অনেক বেশি। কারণ পাকিস্তানকে আক্রমণ কারা করতে পারে? পাকিস্তানকে আক্রমণ করতে পারে মূলত হচ্ছে আমরা ঐতিহাসিকভাবে দেখতে ইন্ডিয়া অথবা আমেরিকা। যেমন আমেরিকা ওসামা বিন লাদেনকে ধরার জন্য পাকিস্তানের সভেরেন্টি ভঙ্গ করে দেশে গিয়ে মনে করুন যে একটা সামরিক অভিযান চালিয়েছিল, কিন্তু সেটাও পাকিস্তানের সম্মতিতে হয়েছিল। পাকিস্তান আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমি যেটা বলছি হয়েছিল আমি জানি, কিন্তু আমি বলছি যে পাকিস্তানকে আক্রমণ করলে তো ইন্ডিয়া করতে পারে, অথবা আমেরিকা ইচ্ছা করলে গিয়ে বমিং টমিং করতে পারে, অনেক দেশে ওরা করে ফেলে। তাহলে পাকিস্তানকে যখন ইন্ডিয়া আক্রমণ করবে, ফর এক্সাম্পল যুদ্ধ হবে, ওদের 4টা যুদ্ধ অলরেডি হয়েছে, আরেকটা হওয়াটা স্বাভাবিক কিছু না, তখন সৌদি আরবের কি রোল থাকবে? সৌদি আরব কি ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে তারা যুদ্ধ করবে? আমার একটু সন্দেহ আছে ব্যাপারটা, একটা সাইড। আর আমেরিকা যদি আরেকবার আক্রমণ করে পাকিস্তানকে, মানে সন্ত্রাস নিধনের নামে, তাহলে কি করবে? সৌদি আরব কি আমেরিকার বিরুদ্ধে যাওয়ার সাহস রাখে, সক্ষমতা রাখে না। তাহলে সৌদি আরবকে কারা আক্রমণ করতে পারে? যেমন আপনি একটু আগে উল্লেখ করলেন যে কাতারে পর্যন্ত চলে এসছে ইসরায়েলিরা। ধরে নিলাম ইসরায়েল আক্রমণ করলো মানে সৌদি আরবকে, আমি ধরে নিলাম একটা তর্কের খাতিরে, তখন পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়েপন গুলো রয়েছে সেগুলোর কি তারা ব্যবহার করবে ইসরায়েলের বিরুদ্ধে? করতে পারবে না। 2 কারণে পারবে না। এক নম্বর হচ্ছে পাকিস্তানের যে 170টা ওয়ার হেড রয়েছে, নিউক্লিয়ার ওয়ার হেড 170, এবং ভারতে রয়েছে 180টা। এখন 170টা সবচেয়ে দূরপাল্লার যে ওদের অস্ত্রটা পাকিস্তানের, এটা হচ্ছে আপনার 2700 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আমি স্টাডি করে বলছি। তাহলে পাকিস্তান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 3500 কিলোমিটার। তাহলে পাকিস্তান যদি
সে একটা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে তাদেরকে আক্রমণ করতেও চায়, করাটা সম্ভব না, উচিত না, তাহলে সেটা পারবে না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আমার দৃষ্টিতে এটা টোটালি একটা ডিটারেন্সের ব্যাপার, যে সৌদি আরব পাকিস্তানের সাথে ঐক্য করে বুঝিয়ে দিচ্ছে আমাদের সাথে বড় একটা সামরিক শক্তি রয়েছে, তোমরা অকারণে আমাদেরকে কেউ বিরক্ত করতে এসো না। বিশেষ করে আমার ধারণা এটা যতটা না ইসরায়েলের এগেনস্টে তাদের রক্ষা কবচ, ততটা হচ্ছে অন্যান্য আরব রাষ্ট্রগুলির এগেনস্টে। যেমন হচ্ছে ইরান ফর এক্সাম্পল, এটা আরব না, পারস্য রাষ্ট্র। এখন ইরান তো আসলে পাকিস্তানের খুবই ঘনিষ্ঠ বন্ধু। ইরান তো পাকিস্তানের খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং ইরান পাকিস্তানের এই পারমাণবিক, আমি হাইপোথেটিক্যাল কথাটা বললাম। একমাত্র ইরান হচ্ছে যে সৌদি আরবের এক ধরনের শত্রু, শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, তো সেইখানেও তো পাকিস্তান এখানে কিছু করতে পারবে না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আমি এই জন্য এই আলোচনাটা গুরুত্বপূর্ণ বলছি, যে আমেরিকা জিনিসটাকে কিভাবে দেখবে, যে আমেরিকাকে বাইপাস করে গিয়ে তাদেরকে কথা না বলে একটা নিউক্লিয়ার। আপনার কাছে কি মনে হয় যে এই এগ্রিমেন্টটা হলো আমেরিকা কিছু জানে না? কারণ আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এখন পাকিস্তান পরিচিত, আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু সৌদি আরব, তারা দুজন মিলে একটা চুক্তি করে ফেলছে। আমেরিকা কিছুই জানে না, আমেরিকার ইন্টেলিজেন্স কিছু জানে না, প্রেসিডেন্টের কোনো রিয়াকশন নেই, এবং একই সাথে অনেকে বলছেন তারা মূলত এতদিন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিত পশ্চিমা শক্তি, সেই জায়গায় পাকিস্তানকে রিপ্লেস করার একটা পরিকল্পনা চলছে, এবং এই পরিকল্পনা হয়তো কাতার যোগ দিতে পারে, সামনের দেশগুলোতে আরো অনেক দেশ যোগ দিতে পারে। এই জন্যই বললাম মিস্টার জুয়েল, যে এই আলোচনাটা আরো গভীরভাবে হওয়া দরকার। কারণ হচ্ছে এটা খুব সহজ কোনো বিষয় না। কারণ আপনি যেটা বলছেন, ভারতের সাথেও তো মানে কি বলে আমেরিকার সম্পর্ক এবং যোগাযোগটা অনেক গভীর, এবং সৌদি আরবের সঙ্গেও ভারতের ভালো সম্পর্ক। সেটাকে বাইপাস করে গিয়ে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা 2-3 মিনিটের আলোচনার বিষয় না। আমি মনে করি জিনিসটা আর একটু গভীরভাবে বোঝা উচিত, আমাদের পর্যালোচনা করা উচিত। আপনি যেটা বললেন একটু আগে, আরো আরব রাষ্ট্র যদি এই অ্যালায়েন্সে যোগ দেয়, আমি বরং মনে করি এটা একটা ভালো কাজ হবে। কারণ হচ্ছে তখন ইসরায়েল বরং মনে করবে যে না, যেন তেন ভাবে আমি সিরিয়াকে, লিবিয়াকে, ইয়েমেনকে, কাতারকে প্রতিদিন গিয়ে লেবাননকে মানে বোমিং করে চলে আসবো, এটা হয়তো থামার একটা পথ তৈরি হতে পারে। তো সেটা হতে হলে তো আমেরিকার একটা মানে সম্মতি প্রয়োজন হবে, তাই না? আমেরিকা যদি এটা না চায়, এটা আবার হতে পারবে না। অর্থাৎ আমি বলছি, আপনি যেটা বললেন, যেটা যদি বৃহত্তর আরব রাষ্ট্রের অ্যালায়েন্স হয়, আমি বরং মনে করি মধ্যপ্রাচ্যের শান্তি নিরাপত্তার জন্য এটা একটা ভালো কাজ হবে, সেটা বরং হওয়া উচিত। সেটা পাকিস্তানের সাথে না হয়ে যদি আরব রাষ্ট্রগুলির সঙ্গে হতো, যে মানে সমস্ত আরব রাষ্ট্রগুলি, তাহলে বরং এটা একটা মানে মানে সুদূর প্রসারী ফল আসতো মিডল ইস্টে। আরব রাষ্ট্র তো কিছু জোট আছে, পাকিস্তানের সঙ্গে হওয়া মানে একটা পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে হওয়া, মানে বলার জন্য হলো তো এটা একটা পাওয়ার। আমি এটা বললাম, আমি নিজেই বললাম যে এটা একটা ডিটারেন্স, এর বাইরে কিছু না। পাকিস্তান অ্যাকচুয়ালি কোনোদিনও তাদের নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে তাদের যারা শত্রু সৌদি আরবে, তাদেরকে আক্রমণ করতে যাবেন। এক নম্বর হচ্ছে সবচেয়ে বড় শত্রু তো ধরতে গেলে আর কি ইসরায়েলি, কারণ ইসরায়েলি তো হচ্ছে হুমকি। তারা যেভাবে চারদিকে বোমিং করে দেখিয়ে দিচ্ছে আমাদের সীমানার বাইরে কিন্তু তোমরা কেউ না, তাহলে সৌদি আরবের কি ইসরায়েল আসবে বোমিং করতে আমেরিকার সম্মতি ছাড়া? এটা তো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই যে যখন এক হতে থাকে তখন হয়তো একটা শক্তি তৈরি হয়, যেটি অন্যরা একটু দ্বিতীয়বার ভাববে। এটা ইন্টারেস্টিং, নিঃসন্দেহে ইন্টারেস্টিং, এবং সামনের দিনগুলোতে এই জোটে কারা কারা যোগ দেয় সেটি নিয়েও নিঃসন্দেহে আপনাদের কাছ থেকে আলোচনা নেব। করিম চৌধুরী, সেটা হলো যে এই চুক্তিটি করে কাদেরকে আসলে সাইড করা হচ্ছে, কাদেরকে ভয় দেখানো হচ্ছে? ভারতকে। কারণ ভারত নিঃসন্দেহে আতঙ্কিত হবে এখন, যে যদি সৌদি আরবের কাছে তো অত্যাধুনিক অনেক অস্ত্র আছে, তারা নিয়মিত খরিদ্দার আমেরিকা থেকে অস্ত্রের, এবং তাদের অর্থ আছে, তেল আছে, সমানে অর্থ ঢালবে পাকিস্তান যদি মনে করে তারা এই চুক্তির মতো কাজ করতে যায়। দ্বিতীয়বার আক্রমণ করার সময় ভারতকে অবশ্যই ভাবতে হবে এখন পাকিস্তানকে। কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্রান্টর তো ছিল এতদিন আমেরিকা, পশ্চিমা শক্তি। সেই জায়গায় কি পাকিস্তান রিপ্লেস হওয়ার মতো অবস্থায় আছে, কিংবা এত কিছু হচ্ছে প্রেসিডেন্ট চুপ করে আছেন, সেইটাও বা আপনার কাছে কেমন লাগছে? জুয়েল ভাই, এটা একটা ভিন্ন রাজনৈতিক এবং সামরিক জোট হওয়ার পথে আমি দেখছি আমার দৃষ্টিতে। কেননা আমেরিকা কাতারকে তো নিরাপত্তা দিতে পারে নাই, পারে না মানে চায়নি বলে পারে না।
যদি চাইতো তাহলে কি এর পরক্ষণে নিজেরা আবার আরেকটা চুক্তি করছে কাতারের সাথে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই জোটটা শুধু ভারতকে ডিটারেন্ট করবে না, প্রিভেন্ট করবে না পাকিস্তান অ্যাটাক করার জন্য, কিন্তু মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোর সাথে পাকিস্তান যুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্য সামরিক জোটে যে শক্তি এবং সামর্থ্য আসবে, সেটা মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরে ওইসব দেশগুলোর যে সমস্ত শত্রুবাপন্ন শক্তি রয়েছে তাদেরকে ভাবিয়ে তুলবে। হ্যাঁ, আমেরিকাকেও ভাবিয়ে তুলবে। এখন দেখুন এই চুক্তির ফলে পাকিস্তানের হাতে যে পরিমাণ অর্থনৈতিক সুবিধা যাবে, কারণ পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশের অস্ত্র সরবরাহকারীতে পরিণত হবে তাদের যে অর্থ। আমি এই আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি এক্ষেত্রে। আজকালকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র, সেটা অনেক দূর পর্যন্ত নিক্ষেপ করা যায়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ওয়ারহেডটা কোথায় ব্যবহার করবে পাকিস্তান সেটা তাদের বিষয়, এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে মাত্রা সেটা সামরিকভাবে আমরা আন্তর্জাতিকভাবে যেটা প্রচার করব সেটা জানি, ভিতরের খবর আমরা হয়তো জানি। আমি এই বার্তাই দিতে চাচ্ছি যে যদি কোনো ইসরায়েল অন্য কোনো আরব রাষ্ট্রকে আরব রাষ্ট্রের মতো সৌদি আরবকে একইভাবে চিন্তা করে বড় ধরনের ভুল করবে, এবং সেই ক্ষেত্রে তাদের বড় ধরনের খেসারত দিতে হবে। একটা আশঙ্কার কথাটা একটু বলি। একটা আশঙ্কা, তালেবানের জন্মের কথা তো মনে আছে, কারা করেছিল কাদের বিরুদ্ধে। এখন তো আমরা আবার এশিয়াতে দেখছিলাম যে চায়না, ভারত, ইভেন রাশিয়া গিয়ে একটা জোট করার চেষ্টা করছে। তখন আবার পাকিস্তানকে সামনে রেখে, যেহেতু আমেরিকার বন্ধু, তখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দিয়ে তাদের বিপরীতে আরেকটা শক্তির উত্থান আমেরিকা করছে না তো? আমি মনে করি না। আমেরিকা কাউকেই তার অল্টারনেটিভ হিসেবে দেখতে চায় না। আমেরিকা যদি সুযোগ পায় এই জোটকেও ধ্বংস করার সব ব্যবস্থা নেবে। ওকে, আমরা অনেক দূরে চলে যাচ্ছি। সফরের সময় সবচেয়ে বড় অর্জন হলো সৌদিয়ানদের সাথে তাদের $500 বিলিয়ন চুক্তি, অস্ত্র চুক্তি করা, এবং সেই চুক্তির ফলে আমেরিকার অর্থনীতি বড় ধরনের পরিবর্তন আসছে এখন। কারণ আমরা আগামী 20 বছর ধরে মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ করব এই বিশাল ধনী দেশটিতে, এবং এখানকার এখন যদি অন্য কেউ সেখানে আসে এবং তারা ন্যাটো স্টাইলের একটা, যদিও ন্যাটো এখন ধ্বংসের দিকে, কিন্তু ন্যাটো স্টাইলের যে কারো উপরে আক্রমণ হলে আমরা এটা একক আক্রমণ হিসেবে মনে করব, নিজ দেশের আক্রমণ, নিজ দেশের উপরে আক্রমণ হিসেবে মনে করব, এই জাতীয় ইউনিটি আসে। এবং একটা ধনী দেশের সাথে যদি পাকিস্তান সেটা করতে পারে, ভারতের জন্য বড় ধরনের বিপর্যয়। ভারত আক্রমণ করলেই পারে বলে আপনি মনে করছেন? ওকে, যদিও ন্যাটো ধ্বংসের দিকে হবে না, হয়তো হবে না, তারা ফরম্যাট চেঞ্জ করবে। তারা যদি মনে করে যে আমেরিকা বিরোধিতা করছে, কিংবা তখন তারা নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে, নানা ধরনের ইকুয়েশন গুলো আসতে পারে। আমি শুরু হয়ে গেছে অলরেডি, জি শুরু হয়ে গেছে। সো ধ্বংসের মুখে আমরা এখনই বলতে পারবো না। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে যেতে চাই, সময় খুব কম। সেটা হলো তালেবান নিয়ে কথা বলছিলাম। সেই তালেবানি দেশে বাংলাদেশের অন্যতম একটা ধর্মীয় রাজনৈতিক দলের প্রধান নেতা এখন সফর করছেন। তালেবান, আফগানিস্তান, এটি নিয়ে আসলে পশ্চিমা বিশ্বের এত প্রোপাগান্ডার শিকার হয়েছে বাংলাদেশ, যে তাদের কাছ থেকে সবাই দূরে থাকতে চায়। যতই সম্পর্ক গভীরে থাকুক, চায় যে না রে ভাই, এই তকমা আমার দরকার নেই, এই ট্যাগ আমার দরকার নেই। সেখানে আমন্ত্রিত হয়ে একদম প্রকাশ্যে গিয়ে খুব পা ঝুলিয়ে দেখলাম দুই নেতা গল্প করছেন। দরকার ছিল নাকি? এটাও আসলে অনেক তালেবানি যে একটা ভয় আতঙ্ক বাংলাদেশের মধ্যে তৈরি করার চেষ্টা করা হচ্ছিল কোনো কোনো জায়গা থেকে, যে বাংলাদেশ তালেবান হয়ে যেতে পারে, তারই কোনো নমুনা দেখছি। জি দেখুন, এই প্রশ্নটাতে আসছি, তার আগে প্রশ্নটাতে একটা সেকেন্ড আমি বলি যে ভারতের সাথে যে সম্পর্কটা সৌদি আরব, এটা কিন্তু খুব সুদৃঢ়, বিশাল বড় বাণিজ্য, এখানে $41 বিলিয়ন। ভারত এবং সৌদি আরবের সম্পর্ক খুবই ভালো, উত্তর ভালোর দিকে যাচ্ছে। সুতরাং এই যে আমরা কাল্পনিক কথা বলছি যে পাকিস্তানকে ভারত আক্রমণ করলেই সৌদি আরব তার বিরুদ্ধে চলে যাবে, আমি পার্সোনালি এইসব জিনিস দেখি না, এইসব কিছুই ঘটবে না। হ্যাঁ, এখানে সৌদি আরব মূলত অ্যালায়েন্সটা করছে এই যে মিডল ইস্টার্ন দেশকে দেখানোর জন্য, ওইটা ভারতকে দেখানোর জন্য না।
মানে ভারতের বিরুদ্ধে তার অ্যালায়েন্স না পাকিস্তানের সাথে, এটা আমার অ্যাসেসমেন্ট। জি। আচ্ছা, আপনার প্রশ্নটাতে আসি। ওই যে মামুনুল হক যে এখানে গেল, মানে খেলাফত মজলিস এমনকি জামাত না হেফাজতে ইসলামের লোকজন, এটা আসলে খুব বড় করে আমি এই মুহূর্তে দেখতে চাই না, কারণ ওরা তো সরকারি কেউ না, ওরা একটা মৌলবাদী রাজনীতি করে। মামুনুল হকরা তারা মৌলবাদী দেশগুলি ভ্রমণ করতে পারে, এটা তাদের এক ধরনের মিত্র শক্তি, এখানে কিন্তু তারা যেতে পারে। সরকারের তো এখন আসলে কেউ নাই, সরকার স্টেক হোল্ডার যে যারা আছে তাদের মধ্যে তো এই ইসলামিক দলগুলো এখন বেশ আলোচিত, বেশ শক্তিশালী, তারা আলোচিত, কিন্তু তারা সরকারের অংশ, এটা সরকারের কোনো উপদেষ্টা না, কিছু না। সুতরাং ওরা মৌলবাদী দল, ওরা যেতেই পারে সৌদি আরব, আর কি বলে এটা, এই যে আফগানিস্তান দেখার জন্য, ওরা কিভাবে দেশ চালায় এখান থেকে শেখার জন্য, কারণ তাদের এক ধরনের স্বপ্ন রয়েছে, আমরা বাংলাদেশ একদিন তালেবানি রাষ্ট্র বানাবো, আফগান বানাবো। তাহলে তো আমাদের বোঝা উচিত তালেবানি রাষ্ট্রের ধরন গঠনটা কি, কারণ ওরা কিন্তু রাজনৈতিক ভাবে অস্বীকার করছে এই যে খেলাফত মজলিস, যেটা কোনো রাজনৈতিক কোনো ভ্রমণ না, এটা ওলামাদের এক ধরনের ভ্রমণ, এটাই বলছে কিন্তু পত্রপত্রিকায়। সুতরাং আমি যেটা বলছি, ওরা এত বড় কেউ হয়ে যায় না যে তারা গেছে বলে আমাদের একটা ভয় পেতে হবে। আর ওরা তো এই শক্তি, মামুনুল হকরা তালিবানের শক্তি, তারা তাদের মিত্রদের কাছ থেকে কিছু শিখতে যেতেই পারে। কারণ মনে করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল চীনে যায়, রাশিয়াতে যায়, তাতে কি তারা কোনো ক্ষতি হয়ে যায়? তা আমি জিনিসটাকে এখনই খুব বড় করে দেখছি না। আমি মনে করি এটা তার যে রাজনৈতিক কালচার, আদর্শ মামুনুল হকের, এটার সাথে খুব ভালোভাবে যায়, তারা এই রাজনীতি করে। তো তারা এখানে একটু বেশি কিছু দেখার জন্য, সচক্ষে দেখার জন্য যেতেই পারে। আমি বরং মনে করি বাংলাদেশি মানুষের বোঝা উচিত যে তালেবান রাষ্ট্রটা কি, সেখানে মহিলাদের অধিকারটা কি, এখানে কোনো মহিলাকে ইউনিভার্সিটিতে পড়তে দেয় না, তারপর টিউশনি, প্রাইভেট টিউশনতেও মহিলাদেরকে যাতে না পড়ানো হয়, এরকম নানান আইন কানুন এখানে রয়েছে। আরো একটা জিনিস মনে বোঝা উচিত, সেটি হলো যে তালেবান সরকার সম্প্রতি ইন্টারনেট ব্যবহার বন্ধ ঘোষণা করতে যাচ্ছে। ইন্টারনেট ব্যবহার বন্ধ করলে কি হয়, নেপালেও দেখা গেছে, বাংলাদেশেও কিন্তু সেটা দেখা গেছে, ছাত্ররা নেমে দেখিয়েছে। সো কেউ যদি স্বপ্ন দেখে যে তালেবানি স্টাইলে চালাবে, ইন্টারনেট বন্ধ করবে, এবং আপনি যেসব বিষয়গুলো যোগ করতে চাচ্ছিলেন, সময় হয়তো খুব একটা পাবো না। আমি একটু করিম চৌধুরী আপনার কাছে শুনতে চাইবো যে না গেলে কি হতো না, অর্থাৎ আপনার গায়ে তো এমনিতেই কাদা ছেটানোর জন্য মানুষজন আছে, এবং এই মামুনুল হকরা কিংবা ইসলামিক দলগুলো এখন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনি যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, আপনার মতামত গুরুত্বপূর্ণ, আপনি নির্বাচনে জোট করছেন, নানা বিষয় গুরুত্বপূর্ণ, সেই সময় আপনাকে কেন তালেবান কিংবা আফগানিস্তানে যেতে হবে? এটি কি রাজনৈতিক ভুল বলে মনে হচ্ছে আপনার কাছে? মতাদর্শ নানা কিছু হতে পারে। আমি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত মনে করব না, কারণ রাজনৈতিকভাবে তারা কি চিন্তা করছে আমরা সেটা জানি। তবে বাংলাদেশকে যে একটা তালেবানি রাষ্ট্র, উগ্র ইসলামী রাষ্ট্র তকমা দেওয়ার জন্য দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যে চেষ্টা করছে, সেই ক্ষেত্রে তার এই সফরটাকে ব্যবহার করতে পারে তারা, যে এখন মনে হয় আমরা নিজেরও আলোচনা করতে হচ্ছে, আপনি দেখবেন যে এটা যদিও তালেবানদের একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে পশ্চিমা সমস্ত রাষ্ট্রগুলো তাদের প্রতিনিধিরা সেখানে আছে, তারা সেখানে আছে এবং তাদের কূটনৈতিক মিশন গুলো চালু আছে, এমনকি ভারতের কূটনৈতিক মিশন। বাংলাদেশের কিন্তু সেখানে কোনো কূটনৈতিক মিশন নাই। আমরা উজবেকিস্তান থেকে আমাদের কার্যক্রমটা পরিচালনা করি, যতটুকু অবজার্ভ করা দরকার। কিন্তু এখন এটাকে কিন্তু পলিটিক্যালি ব্যবহার করতে পারে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে একটা, এই যে অনেক বছর ধরেই চেষ্টা করে আসছে একটা বিশেষ দল বাংলাদেশকে, আমরা না থাকলে তালেবান হয়ে যাবে বাংলাদেশ, ইসলামী উগ্রপন্থীরা দখল করে নেবে এবং সেখান থেকে সারা বিশ্বে সন্ত্রাস ছড়াবে, এই একটা বড় ধরনের মানে আসতে পারে, দুর্নাম আসতে পারে আমাদের বিরুদ্ধে, এবং সেটা সুযোগটা নেবে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী যাদের হাতে বিলিয়নস অফ ডলার অবৈধভাবে আর্ন করা মানুষ আছে, তারা সেটা আন্তর্জাতিক যে মিডিয়াতে সেটা, এবং যারা রাজনীতি করছে তারাও সম্ভবত এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত যে আপনার বন্ধু থাকতেই পারে, কিন্তু বন্ধুর যে কাজ আপনার ক্ষতি করে ফেলে, বন্ধুকে বুঝিয়ে বলা, বন্ধু তুমি এটা করো না। ডাকসু নির্বাচনে সাদিক কায়েমরা জয় হওয়ার পরে পাকিস্তান জামাত ইসলামী তাদেরকে দরকার নেই শুভেচ্ছা জানানোর, যদি তাদের সাথে সম্পর্ক থাকে তারা সেটা বুঝে বলা উচিত। মামুনুল হকদের সঙ্গে যদি তালেবানদের সম্পর্ক থাকে তারা বলা উচিত ভাই আমাদেরকে দাওয়াত দিও না, ক্ষতি হবে। আমি ঠিক জানি না কেন এইটুকু ম্যাচুরিটি এই রাজনৈতিক দলগুলো যারা বিজয়ী হওয়ার কথা তারা দেখাতে পারে না, এবং না দেখাতে পারার কারণেই বারবার করে তারা শেষ পর্যন্ত হেরে যেতে হয়। জানি না, আমরা হয়তো এটা নিয়ে আর আলোচনা করব না।
দেখা যাক, আমাদের সময়ও শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং করিম চৌধুরী, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।